দেখছেন নিউজ টাইম, আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইন। আর শুরুতেই চোখ রাখবো ইস্যুর দিকে। দেওয়াল ভাঙতেই পচা গলা মৃতদেহ হারহিম হত্যাকাণ্ডের তপনে। দেওয়াল ভাঙতেই দেখা যাচ্ছে পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কাকিমাকে। দক্ষিণ দিনাজপুরের ঘটনা। দক্ষিণ দিনাজপুরে দেওয়াল ভাঙতেই পচা গলা মৃতদেহ হারহিম হত্যাকাণ্ড দপনে। দক্ষিণ 24 পরগনায় মদ্যপানের প্রতিবাদ, বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে খুন যুবককে। বীরভূমে কেষ্টর মেডিকেল রিপোর্টে বিতর্ক। উত্তরবঙ্গের সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি, আতঙ্কে উত্তরবঙ্গ। এবার চোখ রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে। দক্ষিণ দিনাজপুরে দেখা যাচ্ছে দেওয়াল ভাঙতেই পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনাকে ঘিরেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপনে। তবে যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার বাড়ি মালদহে। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাকিমাকে। দেওয়াল ভাঙতেই পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। হারহিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তপনে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কাকিমাকে। ইতিমধ্যেই যেমনটা অনুমান করা হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে। ওই যুবক পেশায় ব্যবসায়ী, 14 দিন ধরে নিখোঁজ ছিল। ওই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপরেই তাকে যখন খুঁজতে শুরু করা হয়, শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনার সামনে আসে। খুন করে দেওয়ালে গাঁথা হয়ে গিয়েছে দেহ। দক্ষিণ দিনাজপুরের হারহিম করা হত্যাকাণ্ড। মালদহের যুবকের দেহ উদ্ধার হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপনে। মৃত মালদহের ব্যবসায়ী সাদ্দাম নাদাব খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতের কাকিমাকে। বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে মৃতের কাকিমা। 14 দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান পুলিশের। শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্ক নয়, তার সঙ্গে আর্থিক লেনদেন জড়িত রয়েছে এমনও সূত্র মারফত খবর সামনে এসেছে। খুন করে দেওয়ালে গাঁথা হলো দেহ। দক্ষিণ দিনাজপুরে হারহিম করা হত্যাকাণ্ডের ঘটনা। মালদহের যুবকের দেহ উদ্ধার হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপনে। মৃত মালদহের ব্যবসায়ী সাদ্দাম নাদাব খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতের কাকিমাকে। বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় তাকে। 14 দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। এরপরেই তার পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে খুঁজতে শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার হয়েছে দেওয়াল থেকে। পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। খুন করে দেওয়ালে গেঁথে দিয়েছিল, গাঁথা হয়েছিল দেহ। দক্ষিণ দিনাজপুরে এই হারহিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাপের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করে মৃতের কাকিমা। 14 দিন ধরে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে অনুমান পুলিশের। শুধুমাত্র বিবাহ বহির্ভূত সম্পর্ক নয়, তার সঙ্গে আর্থিক লেনদেন এই বিষয়টিও জড়িত রয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিবেদন দেখুন আমাদের প্রতিনিধি শঙ্কর দাসের। ঘটনা, খুনের পর মৃতদেহ রীতিমতো বাড়িরই বাংকারের মধ্যে লুকিয়ে সেটিকে ইটের দেওয়াল তুলে প্লাস্টার করে দেওয়া হয় এবং এই ঘটনায় তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিস্তারিত পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে মালদহ জেলার পুকুরিয়া এলাকায় বাড়ি সাদ্দাম নাদাব নামে এক ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর সাথে তারই কাকিমার সাথে এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এমনটাই অভিযোগ এবং সেই অবৈধ সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই সেই সাদ্দাম নাদাব তার কাকিমা মৌমিতা হাসানকে তার কাকার সংসার ছেড়ে পালিয়ে তাকে বিয়ে করার জন্য সে চাপ সৃষ্টি করে এবং এই প্রস্তাবে কাকিমা রাজি না হওয়ায় কাকিমার স্বামী এবং তার সন্তানকে খুন করারও হুমকি সেই সাদ্দাম নাদাব দিয়েছিলেন বলে অভিযোগ। এরপরেই সেই কাকিমা তার বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার শিহুর গ্রামে তিনি সেই বাপের বাড়িতে চলে আসেন এবং বাপের বাড়িতে ফিরে এসে তিনি মে মাসের 18 তারিখে সাদ্দাম নাদাবকে তার বাপের বাড়িতে ডেকে নেয়। সাদ্দাম নাদাব সেই বাপের বাড়িতে আসলে রাতের বেলা তাকে ঘুমন্ত অবস্থায় তার
গলায় কোপ মারা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং তারপরে তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে খুন করার পর তাকে সেই বাপের বাড়িরই সদ্য নির্মিত সেই পাকা বাড়ির ছাদের নিচে যে বাংকার রয়েছে সেই বাংকারের মধ্যে মৃতদেহটি ঢুকিয়ে সেখানে ইটের গাঁথনি তুলে রীতিমতো প্লাস্টার করে দেওয়া হয় এবং গত 18ই মে থেকে নিখোঁজ এই সাদ্দাম নাদাব সেই সাদ্দাম নাদাবকে নিখোঁজ সাদ্দাম নাদাবের খোঁজে মালদা জেলার পুলিশ তদন্তে নেমে এবং তদন্তে নেমে যে সূত্রগুলো পুলিশের হাতে আসে সেই সূত্র ধরে পুলিশ এই মৌমিতা হাসানকে গ্রেপ্তার করে এবং তারপরে মৌমিতা হাসানকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে সাদ্দামকে কতটা নৃশংসভাবে খুন করা হয়েছে। সোমবার দুপুরবেলা তপন থানার পুলিশের সহযোগিতায় সেই তপনের যে সিহুর গ্রামের সেই মৌমিতা হাসানের বাপের বাড়ি সেই বাংকার ভেঙে সেই সাদ্দাম নাদাবের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ সেই উদ্ধার হওয়া সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং সেই সঙ্গে এই ঘটনায় জড়িত মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একদিকে যেরকম মৌমিতা হাসান রয়েছে এবং তার স্বামী অর্থাৎ যে মৃত যে সাদ্দাম নাদাব তার যে কাকা রহমান নাদাব এবং সেই সঙ্গে পরিবারের আরও একজনকে গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনাটি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বালুরঘাট থেকে শঙ্কর দাস, নিউজ টাইম। মদ্যপান করে গালিগালাজ করছিল, এই ঘটনার প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর করা হয়। এমনই মারধর করা হয় শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে ওই প্রতিবাদীর। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভুইচবাটিতে। মৃত্যু হলো দক্ষিণ 24 পরগনার ভুইচবাটির যুবকের। রবিবার রাতে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত, লাঠি ও বাঁশ নিয়ে হামলা সায়েম খানের উপর। কলকাতায় যাওয়ার পথে মৃত্যু হয় সায়েমের। মৃতদেহ গ্রামে ফিরতেই তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মদ্যপান করে গালিগালাজ করছিল সেই ঘটনার প্রতিবাদ করাতেই এমন মারধর করা হলো যুবককে, প্রতিবাদীকে। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তার। দক্ষিণ 24 পরগনার ভুইচবাটির ঘটনা। রবিবার রাতে মদ্যপানের প্রতিবাদ করেই আক্রান্ত হয় ওই যুবক। লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয় সায়েম খানের উপর। কলকাতায় যাওয়ার পথে মৃত্যু হয় সায়েমের। মৃতদেহ গ্রামে ফিরতেই তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। যে মারা গেছে কে হয় আপনার? পরিবারের সদস্যরা কি বলছেন, কি অভিযোগ তাদের শুনুন। ওরা মদ পাত খেয়ে এসে গালাগালি করছিল বলে এবার সব ধাক্কাধাক্কি করে ওদের সব সরিয়ে দিয়েছে। দিলে ওরা তারপরে বাড়িতে গিয়ে ফের লাঠি ছড়া ফড়া নিয়ে এসে মানে আমাদের দুজনকে মেরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। তারপরে আরো সবাই এসেছিল, সব মানে তাড়াতাড়ি করে থানা থেকে পুলিশ এলো, আমাদের বহুতলা থানা থেকে পুলিশ এলো, এসে তারপর সবাইকে সাইড করে দিল। সকালবেলা আমরা মোড়ে মাথায় এসেছি, আসার পরে ওরা মানে 50-60 জন প্রায় মানে আরো বেশি হবে। তো সবাই লাঠি ফাঠি নিয়ে অস্ত্র নিয়ে এসে, আর এরা মানে দুজন পিছনে পড়ে গেছে, দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে এসে মধ্যে দুজনকে মানে ফেলে কেউ কোপ মারছে আর কেউ ওই লাঠি দিয়ে মানে মাথা। আমার স্বামী মেরেছে, আমার বড় জার মেরেছে, ফের আমার একটা চাষা মেরে পুরো রাস্তার ফেলে দিয়ে তারপরে মেরে তারপরে গেছে। তারপরে ওরা সব মদ খায়, এরা ভাড়া দেয় বলে ওই ওদের সাথে মদ নিয়ে মদটা নিয়ে যে মেরেছে তার নাম কুতো, কানা কুতো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যেমনটা জানা যাচ্ছে গতকাল রাত্রে এলাকার বেশ কয়েকজন মানুষ বসে মদ্যপান করছিল এবং সেই ঘটনায় মদ্যপান করার পাশাপাশি সেখানে গালিগালাজও করছিল।
দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানার অন্তর্গত বইচবাটি গ্রামের ঘটনা, এবং সেখানে এই যে যুবকরা মদ্যপান করে গালিগালাজ করছিল তারা পাশের গ্রাম রূপনগর গ্রামের বাসিন্দা, এবং এলাকার মানুষজন সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন। গতকাল রাতে এই বিষয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়, ঝামেলা হয়, স্থানীয় নেতৃত্বরা এসে সেই বিষয়টি মিটিয়ে দেয়। অভিযোগ, আজ সকালবেলা এই বইচবাটি গ্রামে আচমকাই ওই গতকালের যারা অভিযুক্ত ছিল তারা লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়। সেই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। তাদের মধ্যে সায়ুম খান নামে এক যুবক গুরুতর জখম হন। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়, এবং এই মৃত্যুর ঘটনার খবর যখন এলাকায় এসে পৌঁছয় তখন এলাকার মানুষজন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং ঘটনাস্থলে বকুলতলা থানার পুলিশ, ফুলতলি থানার পুলিশ গেলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়, রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। এরপর জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তিনি ঘটনাস্থলে আসেন। তিনি দীর্ঘক্ষণ কথা বলেন বিক্ষোভকারীদের সাথে, এবং অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করা হবে সেই আশ্বাস দেওয়ার পর অবশেষে সেই অবরোধ উঠেছে, এবং জানা গিয়েছে এই ঘটনায় 13 জনের নামে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে বকুলতলা থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় সেভাবে কিন্তু কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। পম্পি, ধন্যবাদ প্রসেনজিৎ। ফোন লাইনে ছিল প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। ইতিমধ্যে 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি, অবরোধ উঠে গিয়েছে। কেস্টন মেডিকেল রিপোর্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এই খবর দেখাবো আপনাদেরকে। বীরভূমে কেস্টন মেডিকেল রিপোর্টে বিতর্ক তৈরি হয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মন্ডল, ফের আলোচনায় উঠে আসছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, কারণ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে আগেও বিতর্ক দানা বেঁধেছে। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেখানে কেস্টন মেডিকেল রিপোর্টে এসডিপিও অফিসে মেডিকেল রিপোর্ট জমা দেন ডাক্তাররা, আর এখানেই বারে বারে দেখা যাচ্ছে যে এখানে কয়েকদিন আগেই যেভাবে অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় পুলিশ অফিসারকে গালিগালাজ করেছিলেন, বোলপুর থানার আইসিকে গালিগালাজ করেছিলেন, সেই ঘটনার পরে অনুব্রত মণ্ডলকে বারবার তলব করা হয়েছিল, হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, এবং সেই অসুস্থতার যে মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট এসডিপিও অফিসে জমা দেন ডাক্তাররা। কোন ডাক্তাররা জমা দেন? শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তাররা। আর এই মেডিকেল কলেজের প্রধান তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। এই মেডিকেল কলেজের প্রধান হলেন মলয় পিঠ, তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। আর তবে শুধু একা অনুব্রত মণ্ডল নয়, আজকেই আপনাদেরকে দেখিয়েছি যেখানে অনুব্রত মণ্ডলের এই ঘটনা ঘটার পরেই দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিক্রমজিৎ সাউ, তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সেই ভিডিও ভাইরাল হয়েছিল, যদিও পরবর্তী সময়ে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়। বোলপুরের আইসিকে তুমুল আক্রমণ শানিয়েছিলেন দলের এই যুব নেতা বিক্রমজিৎ। এমনকি পুলিশকে হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। একের পর এক তৃণমূল নেতাদের যেভাবে পুলিশকে হুমকি দেওয়া, প্রথমে অনুব্রত মণ্ডল, তারপরে যুবনেতা বিক্রমজিৎ সাহু, তারপরে দেখা যাচ্ছে ভরতপুরের তৃণমূল হুমায়ুন কবির সরাসরি আক্রমণ করেছেন শামশেরগঞ্জ থানাকে। বিরোধী আসনে থাকলে পুলিশকে শায়েস্তা করতাম, ঠিক এই ভাষাতেই আক্রমণ করেছেন তিনি। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, প্রথমে দেখা গেল অনুব্রত মণ্ডল যেভাবে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন, তারপরে কি দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলকে কোথাও গিয়ে সমর্থন জানিয়ে যুবনেতা বিক্রমজিৎ সাউ তিনি একটি ভিডিও করেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেখানেও দেখা গিয়েছে যে পুলিশকে আক্রমণ শানানো হয়েছে, বোলপুর থানার আইসিকে আক্রমণ করা হয়েছে। তারপরে আজকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনিও ঠিক একইভাবে শামশেরগঞ্জ থানাকে আক্রমণ করেছেন। ঠিক এই যে একের পর এই আক্রমণ তৃণমূল নেতারাই করছে পুলিশকে। এর আগে আমরা দেখেছিলাম বিরোধীদের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশ ঠিকমতো কাজ করে না। এবার তো দেখা যাচ্ছে দলের অন্তর থেকেই সেই অভিযোগ উঠছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। কিভাবে দেখছো? হ্যাঁ, একেবারেই দেখো, তৃণমূল নেতারা যে ভাষাতে আক্রমণ করেছেন এবং যেভাবে নানা দিক থেকে আক্রমণ উঠছে, এবং তার প্রধান লক্ষ্য একটাই,
পুলিশ। কোন পুলিশ? না এই রাজ্য প্রশাসনের যে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত আওতাধীন পুলিশকে আক্রমণ করছে কারা? না বীরভূমের কিছুদিন আগেও জেলা সভাপতি থাকাকালীন, জেলা সভাপতি ছিলেন যিনি অনুব্রত মণ্ডল, কে আক্রমণ করছেন? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কে আক্রমণ করছেন? তৃণমূলেরই জেলার ছাত্র টিএমসিবি সভাপতি বিক্রমজিৎ সাউ। অর্থাৎ যে কথাগুলো এতদিন, যে অভিযোগ পুলিশের প্রতি পক্ষপাতিত্বের যে অভিযোগ এতদিন ধরে করে আসছে বিরোধীরা, এইবার দেখা যাচ্ছে দিকে দিকে নানা দিক থেকে সেই অভিযোগ, একই অভিযোগ এবার করছেন তৃণমূল নেতারা। হতে পারেন যে তাদের স্বার্থসিদ্ধি, তার গোষ্ঠীর স্বার্থসিদ্ধি হয়নি বলেই হয়তো আক্রমণ করছেন, কিন্তু এই আক্রমণ করতে গিয়ে হয়তো একটা সত্যিই তারা বলে ফেলছেন যে পুলিশ ঠিকঠাক কাজ করছে না। বালি পাচারের অভিযোগ উঠছে, টাকা তোলার অভিযোগ উঠছে। অনুব্রত মণ্ডল সাফাই দিতে গিয়েও বলেছিলেন যে ওই আইসির বিরুদ্ধে তিনি বলেছিলেন তিনি ও টাকা তোলেন। এই যে কথাগুলো এইবার এই তৃণমূল নেতারা বলছেন, এই অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিন ধরে উঠছে। পুলিশের প্রতি পক্ষপাতিত্ব, বেআইনি কাজে মদত দেওয়া, জড়িয়ে থাকা, এই সমস্ত অভিযোগ করে আসছিল বিরোধী নেতারা। তাহলে কি কোথাও গিয়ে অন্য গোষ্ঠীকে শায়েস্তা করতে গিয়ে, অন্য গোষ্ঠীকে কোণঠাসা করতে গিয়ে সত্যি কথাই বলে ফেলছেন তৃণমূল নেতারা? অনুব্রত মণ্ডলের মতন নেতারা, ডাকসাইটের নেতারা, তারা কি সত্যিই বলছেন? পুলিশ কি তাহলে সত্যিই কাজ করছে না? পুলিশ কি তাহলে এরকম বেআইনিভাবে নানা কাজে মদত দিচ্ছে? পুলিশ কি তাহলে টাকা তুলছে? এই অভিযোগগুলো কিন্তু এসে লাগছে খোদ পুলিশ মন্ত্রীর কাছেই। পুলিশ মন্ত্রীকেই এই জবাবদিহি করতে হবে যদি তার দপ্তরের বিরুদ্ধে এই রকম একের পর এক অভিযোগ ওঠে এবং এই অভিযোগগুলি তোলেন স্বয়ং পুলিশ মন্ত্রী, স্বয়ং তৃণমূল বিধায়করা, তৃণমূল নেতারা। কাজেই এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং অন্য আরেকটি দিক উঠে আসছে, যেটা হচ্ছে যে তাহলে কি কোথাও গিয়ে এই তৃণমূল নেতারা কোথাও কোণঠাসা হয়ে যাচ্ছেন? দলের মধ্যে কি তাহলে কোথাও দুটো শিবির ভাগ হয়ে যাচ্ছেন? যেটা একটা যদি বলা যায় সরকারি শিবির, তার থেকে কি আলাদা হয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডলের মতন নেতারাও? সেই কারণেই কি সরকার প্রশাসনকে তারা কাঠগড়ায় তুলছেন? হুমায়ুন কবিরকে আমরা দেখেছি এর আগেও একাধিকবার সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বড় হুমকি দিয়েছেন, শাসানি দিয়েছেন, কিন্তু তার 24 ঘন্টা কখনো 48 ঘন্টার মধ্যে আবারও সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছেন। কিন্তু এবার অনুব্রত মণ্ডলে যখন তুলছেন তখন কিন্তু এই একই সঙ্গে তৃণমূলের গোষ্ঠী রাজনীতি, গোষ্ঠী কোন্দলটাও উঠে আসছে। তাহলে কি কোথাও দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন অনুব্রত মণ্ডলরা? সেই কারণেই কি স্বয়ং খোদ সরকারের বিরুদ্ধে, খোদ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন? অর্থাৎ এই যে কতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে তৃণমূলের অভ্যন্তরে, তার মধ্যে দিয়ে কিন্তু তৃণমূলের রাজনীতির একটা আভাস পাওয়া যাচ্ছে। একটা গোষ্ঠী কোণঠাসা হয়ে যাচ্ছে, সেইখানে ক্ষমতায় উঠে আসছে কি অন্য গোষ্ঠী। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অভ্যন্তরেও কি ব্যাটন বদল হতে চলেছে? সেই কারণেই কি পুলিশ প্রশাসনকেও আক্রমণ করতে হচ্ছে, বিদ্রোহী ভূমিকায় থাকতে হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, খুব ইন্টারেস্টিং। এই প্রশ্নগুলো উঠে আসছে এই 26 সালের বিধানসভা নির্বাচনের আগে। পম্পি। ধন্যবাদ চিন্ময়দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিল আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। প্রবল বর্ষায় বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে। প্রবল বর্ষায় সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো। একের পর এক ধসে বন্ধ হয়ে গিয়েছে সড়ক যোগাযোগ। সিকিমে ধসের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের, নিখোঁজ 6 জন। মৃত ও নিখোঁজরা প্রত্যেকেই সেনা জওয়ান। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জলস্ফীতি বাড়ছে তিস্তা নদীতে। অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি সেচ দপ্তরের। প্রবল বর্ষায় বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা, একের পর এক ধসে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, যেখানে দেখা যাচ্ছে সিকিমের বিস্তীর্ণ এলাকায় প্রবল বর্ষায় বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে, কি ছবি উঠে আসছে, কি অবস্থা?
না দেখো, পরিস্থিতি বলতে মে মাসের একেবারে শেষ থেকেই কিন্তু সিকিমের, বিশেষ করে উত্তর সিকিম জুড়ে অবিরাম বৃষ্টি, এবং এই অবিরাম বৃষ্টিতে সিকিমের যে মূল যে উৎস বলা যেতে পারে, যেটা সমতলে উত্তরবঙ্গে এসে তিস্তা নদী, সেই নদী থেকে জল কিন্তু নামছে। এবং যেটা গতকাল সন্ধেবেলা যে ঘটনাটি ঘটেছে, লাচেন ডিস্ট্রিক্টের কাছে যে ছাতেন বলে যে একটি জায়গা, সেখানে সেনাদের একটি ক্যাম্প ছিল ছাতেনে, সেই ক্যাম্পের উপরে বলা যেতে পারে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির ফলে ধস নামে। তাতে ঘটনাস্থল থেকে 3 জনের মৃতদেহ ওখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, যে মারা গেছে তাদের মধ্যে একজন পোর্টার যেমন রয়েছে, একজন ল্যান্স নায়ক রয়েছে এবং একজন হাবিলদার রয়েছে। বাকি 6 জন, একজন লেফটেন্যান্ট কর্নেল সহ তার পরিবার এবং অন্যান্য যে সমস্ত হাবিলদার, এরকম প্রায় 6 জন কিন্তু এখনও নিখোঁজ। আর সবচেয়ে বড় বিষয়, আমরা কথা বলেছি যে সিকিমের যে মঙ্গন জেলা, সেই মঙ্গন জেলার এসপি তিনি পরিষ্কার জানিয়েছেন যে সড়ক যোগাযোগ একেবারে খারাপ অবস্থা রয়েছে, বিশেষ করে চুংথাং লাচেন হয়ে সিকিমের মূল ভূখণ্ডের সঙ্গে, যে কারণে আজকে এই পরিস্থিতির মধ্যেও প্রায় 1276 জন পর্যটক, যারা ভারতীয় এবং কয়েকজন বিদেশি পর্যটক ছিল, তাদেরকে তারা আজকে উদ্ধার করে তারা নিয়ে এসছে। কিন্তু এখনও লাচেন এবং চুংথানের মধ্যে যেহেতু সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন, যেহেতু এখনও প্রবল বৃষ্টির ফলে সড়ক মেরামত করার মতন কোনো পরিস্থিতি নেই, এখনও কিন্তু প্রায় 112 জন বলা যেতে পারে ভারতীয় এবং 2 জন বিদেশি পর্যটক আটকে আছে। এবং মঙ্গনের এসপি জানিয়েছেন যে তাদেরকে আগামীকাল চেষ্টা করা হবে অতি সত্বর। তবে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, কেননা আর্মির কাছে পর্যাপ্ত পরিমাণ রেশন রয়েছে, যে কারণে যারা আটকে রয়েছে তাদের পরিষেবা দেওয়ার মতন বা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার মতন যথেষ্ট কিন্তু সামগ্রী রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ থেকে আগামী 24 ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, যে কারণে বলা যেতে পারে যে সিকিমে যে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে বলা যেতে পারে উত্তর সিকিম জুড়ে যে প্রচুর বৃষ্টি, পর্যটকদের উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কিছু শতাধিক পর্যটক ভারতীয় এবং বিদেশি তারা আটকে রয়েছেন, তাদের আগামীকাল চেষ্টা করবে মঙ্গন জেলা পুলিশ এবং প্রশাসন। কিন্তু এই সিকিম থেকে যে জল তিস্তা বেয়ে যে নেমে আসছে সমতলে, তাতে কিন্তু উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টি না হলেও তিস্তার যে সমস্ত নিচু এলাকা সমতলে বলা যেতে পারে শিলিগুড়ি লাগোয়া সেবক এবং জলপাইগুড়ি এবং কোচবিহারের মেখলিগঞ্জ, এই সমস্ত অসংরক্ষিত এলাকায় এখানে কিন্তু বলা যেতে পারে নদীর জলস্ফীতি এতটাই বেড়েছে যে তোমার এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত যে সমস্ত এলাকা, অর্থাৎ নদী চর এলাকা, সেখান থেকে প্রচুর মানুষকে নিরাপদে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মোটের উপর পরিস্থিতি এরকম থাকলে উত্তরবঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে। পম্পি, ধন্যবাদ। বিরতির পর ফিরছি কোভিডের আপডেট নিয়ে। করোনায় কতজন আমাদের রাজ্যে আক্রান্ত হয়েছেন, গোটা দেশ জুড়ে কতজন আক্রান্ত, সবটাই জানাবো এখন সময় একটা বিরতি। রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন 44 জন। আমাদের রাজ্যে বাংলায় এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট 331। আর গোটা দেশের পরিসংখ্যান যদি একটু আপনাদেরকে জানাই, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 3,961 জন। রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গের সংক্রমিতের সংখ্যা 44, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 331, দেশে আক্রান্তের সংখ্যা মোট 3,961। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, আমরা দেখতে পাচ্ছি ফের করোনার দাপট শুরু হয়েছে রাজ্যে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 44 জন। আর কি আপডেট রয়েছে? ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সারা দেশে কিন্তু চোখ রাঙাচ্ছে কোভিড-19। তুমি জানো যে যেভাবে 2020 2021-এ যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা মুহুর্মুহু বৃদ্ধি পাচ্ছিল এবং সেই সিচুয়েশনে কিন্তু ফিরে এসছে, এমনটাই কিন্তু চিকিৎসক মহল জানাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী ইতিমধ্যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে 24 ঘন্টায় নতুন করে 44 জন কিন্তু কোভিডে আক্রান্ত হয়েছে। এবং পাশাপাশি দেশের যে কোভিড
আক্রান্তের সংখ্যা তাও কিন্তু হু হু করে বাড়ছে। তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৩,৯61 জন, এবং এই কারণেই কিন্তু চিকিৎসক মহলে উদ্বেগ বাড়াচ্ছে এই কোভিড-19। তোমাকে জানিয়ে রাখবো পাশাপাশি যে 3 দিনে অর্থাৎ রাজ্যে 3 দিনে ইতিমধ্যে 215 জন আক্রান্ত হয়েছে, যেটা 26শে মে পর্যন্ত মাত্র 12 জন ছিল পম্পি। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 3 দিনে কিন্তু 215 জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং রাজ্যে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 331 জন। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রত্যেক রাজ্যে অর্থাৎ যে সমস্ত রাজ্যে বিশেষ করে আক্রান্তের সংখ্যা অনেক বেশি সেই সমস্ত রাজ্যগুলিকে কিন্তু নির্দেশিকা একটি জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো পাশাপাশি ল্যাব টেস্টের যেখানে কোভিড পজিটিভের কোভিডের টেস্টের পরীক্ষা করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ল্যাবগুলো এবং বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ গত 2 সপ্তাহের মধ্যে যারা যারা কোভিড পজিটিভ এসেছে তাদের সেই নমুনা কিন্তু ইতিমধ্যেই পাঠাতে হবে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠাতে হবে। কারণ তুমি জানো যে এবার যে কোভিড আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে 3টি ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে, অর্থাৎ কে কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত সেটা পরিষ্কার হওয়া চিকিৎসকদের কাছে অত্যন্ত জরুরি। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জানা গিয়েছে যে কেরলে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, তারপর মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গেও কিন্তু আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। যেটা জানা গিয়েছে যে ইতিমধ্যেই দেশে 32 জনের মৃত্যু হয়েছে, কোভিড আক্রান্ত হয়ে 32 জনের মৃত্যু হয়েছে, যদিও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম মৃত্যুর খবর কিন্তু শোনা যায়নি। ধন্যবাদ স্বপ্না। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিল আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। আর স্বপ্না যেমনটা জানালো, সরকারি বেসরকারি হাসপাতাল এবং ল্যাব টেস্টে যেখানে করোনার পরীক্ষা করা হচ্ছে কেউ আক্রান্ত কিনা তা জানা যাচ্ছে, কে কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। উত্তরবঙ্গে প্রথম চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিলেন মালদার নারায়ণপুরের এক কৃষক। পরীক্ষামূলকভাবে 2 কাঠা জমিতে বীজ থেকে চারা তৈরি করে রোপণ করেছিলেন মনতোষ রাজবংশী। প্রতিটি গাছে ফলন হয়েছে অন্তত 10 কেজি। মালদার বিভিন্ন প্রান্তে চেরি টমেটো চাষ করলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুস্বাদু আমের জন্য জগৎ বিখ্যাত উত্তরবঙ্গের মালদা জেলা। তবে এবার উত্তরবঙ্গে প্রথম চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিলেন মালদার নারায়ণপুরের এক কৃষক। আন্তর্জাতিক বাজারে চেরির মতন দেখতেই টমেটোর চাহিদা এবং বাজার মূল্য দুটোই অনেক বেশি। শিলিগুড়ি থেকে বীজ এনে চারা তৈরি করেছিলেন মনতোষ রাজবংশী। বছরের শুরুতে পরীক্ষামূলকভাবে 2 কাঠা জমিতে সেই চারা রোপণ করেছিলেন। প্রতিটি জমিতে ফলন হয়েছে অন্তত 10 কেজি। সব মিলিয়ে ফলনের পরিমাণ 12 থেকে 14 কুইন্টাল। মাত্র 2 কাঠা জমিতে এমন ফলনে অত্যন্ত খুশি ওই কৃষক। এটা মালদায় প্রথম চাষ হয়েছে। না, উত্তরবঙ্গের মধ্যে প্রথম। উত্তরবঙ্গে কেউ চাষ করেনি, মালদায় প্রথম চাষ হয়েছে। আমি জানুয়ারি মাসে এটা ডিসেম্বরে সিড জার্মিনেশন দিয়েছিলাম, তারপর ফিল্ডে নিয়েছিলাম আমি জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে। মার্চ, এপ্রিল, মে এখন পর্যন্ত মানে গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে। ফলন তো প্রচুর ফলন, এক একটা গাছে 20 কিলো 25 কিলো পর্যন্ত ফলন। মোটামুটি 2 কাঠা মাটিতে 12 থেকে 14 কুইন্টাল এখন পর্যন্ত। সাধারণ টমেটোর থেকে বহু পুষ্টিগুণে ভরপুর এই চেরি টমেটো হার্ট অ্যাটাক সহ বহু রোগ প্রতিরোধে ব্যাপক সাহায্য করে এই সবজি। শহরের বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেলে এর চাহিদা মোটেই কম নয়। পাশাপাশি সাধারণ টমেটোর থেকে এর দামও অনেক বেশি। তাই মালদার বিভিন্ন প্রান্তে চেরি টমেটো চাষ করলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে জানিয়েছেন মালদার জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক। এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি। সেই হিসাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম, প্রশিক্ষণ দিয়েছিলাম। তো চেরি টমেটো যেহেতু বিভিন্ন বড় বড় হোটেল ব্যবসায়ী যারা আছেন
তারা তো অবশ্যই এই ধরনের সবজি যদি পায় তাহলে ওরা প্রকৃত অর্থে বেশি দাম দিয়ে হলেও ওরা কিনতে চাইবে। এবং এটা ভারতবর্ষর বাইরেও বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতেও যদি দেখা যায় তাহলে চেরি টমেটোর কিন্তু প্রচলন ভীষণ রয়েছে। কৃষি গবেষণায় উন্নত মানের চাষ হচ্ছে সারা বিশ্বে। বিজ্ঞান ভিত্তিক চাষ করলে অনেক বেশি ফলন সম্ভব, সেই পথেই চলছে মালদা। নিউজ টাইম। এনআইএ অফিসে মাসুদ আলম। কে এই মাসুদ আলম? মাসুদ আলম হলেন একজন ট্রাভেল এজেন্ট। মোমিনপুরের ট্রাভেল এজেন্ট মাসুদ আলম। পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে গিয়েছে। কিভাবে পেহেলগাঁও হামলার তদন্তের নাম উঠে আসে মাসুদ আলমের? মতিলাল জাটের সঙ্গে যোগ মাসুদের। এনআইএ অফিসে মাসুদ আলম, মোমিনপুরের ট্রাভেল এজেন্ট মাসুদ। মতিলাল জাটের সঙ্গে যোগ মাসুদের। পেহেলগাঁও হামলা তদন্তের নাম ওঠে মাসুদ আলমের। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। পহলগামের ঘটনার পর এনআইএ তরফ থেকে একাধিক জায়গা তল্লাশি চালানো হয় বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, যার মধ্যে এপ্রিল মাসে 31 তারিখে তল্লাশি চালানোর পর অর্থাৎ রাজ্যে 3টি জায়গায় তল্লাশি চালানো হয় এবং এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে, যার মধ্যে মহারাষ্ট্র আসে, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, রাজস্থান, ছত্তিশগড়, একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এনআইএ সূত্রে খবর কি যে পহলগামের ঘটনা ঘটেছিল তার আগে বিভিন্ন মারফতে অর্থাৎ আমাদের দেশের বা আমাদের রাজ্য থেকে একাধিক জাসুসরা আছেন যারা পাকিস্তানে তারা তথ্য পাঠিয়েছিলেন এবং কিভাবে তথ্য পাঠিয়েছিলেন, কারা কারা যুক্ত আছেন, এই সমস্ত বিষয় নিয়ে এনআইএর তরফ থেকে তল্লাশি চালানো হয় এবং এনআইএ আধিকারিকরা একজন জওয়ানকে গ্রেপ্তার করে এবং এই জওয়ানকে গ্রেপ্তার করার পর একাধিক লোকজনের নাম আসে এবং তার পাশাপাশি একাধিক রাজ্যের নাম উঠে আসে যেই জায়গায় রেকি করা হয়েছিল। এই সমস্ত বিষয় নিয়ে এপ্রিল মাসে 31 তারিখে এনআইএ আধিকারিকরা তারা কলকাতার 3টি জায়গায় তল্লাশি চালান এবং এই তল্লাশির মধ্যে একাধিক লোকজনের নাম উঠে আসে, যার মধ্যে মাসুম আহমদের নাম উঠে আসে এবং এই মাসুম আহমদকে আজ নিউ টাউনে এনআইএ অফিসে তলব করা হয়। 11:30 নাগাদ মাসুম আক্তার এসে পৌঁছান এনআইএ অফিসে এবং তিনি জানান কি যখন তিনি বাড়িতে ছিলেন তখন এনআইএ আধিকারিকরা আসেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার ব্যাংক ডিটেলস, তার মোবাইল, সমস্ত জিনিস সিজ করে নেওয়া হয় এনআইএর তরফ থেকে। এর পাশাপাশি এনআইএ আধিকারিকরা তার বাড়ি থেকে একাধিক ডকুমেন্ট নিয়ে বেরিয়েছিলেন। সেই সমস্ত ডকুমেন্ট তথ্য জানার জন্য বা যাচাই করার জন্য এনআইএ অফিসে ডাকা হয় এই মাসুমকে এবং মাসুম ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা এবং যখন তিনি বেরাবেন ভেতর থেকে তখন তিনি আরও বিষয় জানাবেন কেনই তাকে তলব করা হয় এবং কী কী তার বাড়ি থেকে উদ্ধার করতে পেরেছেন এনআইএ আধিকারিকরা বা এনআইএ আধিকারিকরা কী কী জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে করেছেন। এনআইএ সূত্রে খবর কি একাধিক তথ্য যেটা এখানকার জাসুসরা যেটা বাংলাদেশ যেখানে পাকিস্তানে পাঠানো হয়েছে এবং এই পাকিস্তানে তথ্য আধিকারিকরা যখন পান এনআইএ আধিকারিক পাকিস্তানে সেই সমস্ত জাসুসরা পাকিস্তানে পাঠিয়েছেন, তারপরে এনআইএ তরফ থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ তল্লাশি, যার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কেন্দ্রীয় জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ইতিমধ্যে মাসুমকেও জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। বছর ধরে রাস্তার অবস্থা বেহাল, এই ছবি উঠে আসছে বাঁকুড়াতে। আর প্রশাসন এ নিয়ে উদাসীন। প্রশাসনের উদাসীনতাতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা, এলাকাবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে গ্রামের রাস্তা খানাখন্দে ভরা এই গ্রামের রাস্তা জল জমে আছে। খানাখন্দে ভরা এই রাস্তা জল জমে আছে, এমনকি পিচের রাস্তা তো দূরস্থ, এই রাস্তা দিয়ে চলা দায়। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতেই তার অবস্থা আরও খারাপ হতে পারে। সেই রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রাস্তা 15 বছর ধরে ঠিক একইভাবে রয়েছে, আর প্রশাসন এই রাস্তা নিয়ে কোনো রকম উদ্যোগ নেয়নি। প্রশাসন যেহেতু উদাসীন, আর তার উদাসীনতাতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা। উন্নয়নের কথা বলে বারবার ভোট চাওয়া হয়। আমরা জানি যখনই সামনে ভোট আসে, সে পঞ্চায়েত ভোট হোক বা অন্য কোনো নির্বাচন হোক, যখনই ভোট আসে তখনই ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হয়, তা শাসক দলের তরফ থেকে হোক বা বিরোধী পক্ষের তরফ থেকে হোক। কিন্তু
বাস্তব ছবিটা, যে বাস্তব ছবি উঠে আসছে বাঁকুড়াতে খানা খন্দে ভরা মাটির রাস্তা। বাঁকুড়ার ওন্দা ও তালডাংরা ব্লকের সংযোগকারী আদিবাসী অধ্যুষিত গ্রাম সারসকানালি, নতুন গ্রাম, দলদলি, শ্যামপুর, বামমারা এলাকায় আজও রাস্তার জন্য লড়াই চলছে। যশোদানন্দপুর থেকে বামমারা পর্যন্ত মাত্র 6 কিলোমিটার রাস্তায় শেষবার মেরামতি হয়েছিল 2012 সালে। ভাবতে পারছেন, 2012 সালে শেষবার মেরামতি হয়েছিল, আর এই রাস্তা দিয়েই রোজ যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। তারপর থেকে কোনো সংস্কার হয়নি। 2012 সালের পর থেকে কোনো রকম সংস্কার হয়নি, অথচ এই রাস্তায় তাদের মূল যাতায়াতের ভরসা। প্রায় 15 বছর ধরে ধুলো, কাদা, গর্ত আর জর্জরিত পরিস্থিতিতে চলাফেরা করছেন এই গ্রামের মানুষজন। আজ থেকে প্রায় 25 বছর আগে তৈরি হয়েছিল এই রাস্তা, তারপর শুধু অবহেলা আর প্রতিশ্রুতির পাহাড়। বারবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও পঞ্চায়েত হোক বা বিডিও অফিস কিংবা জেলা পরিষদ সবই থেকে গিয়েছে কাগজে কলমে, কোনো কাজ হয়নি। 15 বছর ধরে যে কোনো রকম কাজ হয়নি তা স্পষ্ট, তার প্রমাণ এই রাস্তা। আরো জানবো, আমাদের অনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক। দেবাশিস, 15 বছর ধরে এই রাস্তার এই অবস্থা, কেন কোনো রকম কাজ হলো না? প্রশাসন কেন এত উদাসীন? দেখো, সেই প্রশ্নটাই তো বারবার উঠছে এবং দীর্ঘ 15 বছর ধরে রাস্তা বেহাল রয়েছে। গ্রামবাসীরা শুধুমাত্র একটা গ্রাম নয়, বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা বারবার ধরে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। অর্থাৎ ব্লক প্রশাসন রয়েছে, তাদের দ্বারস্থ হয়েছে, জেলা পরিষদের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো সাড়া মেলেনি প্রশাসনের তরফ থেকে। আজকে তুমি একটা ছবি খেয়াল করেছো, যখন গ্রামবাসীরা পথে নেমেছে, রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে, সেই সময় ওন্দা ব্লকের জয়েন্ট বিডিও এসে গায়ে হাত দিয়ে গ্রামবাসীদের সাথে গায়ে হাত দিয়ে বাবা বাছা করে কোনো রকমের যাতে বিক্ষোভটা তুলে নেয় সেই চেষ্টা করছে, যে আমরা করে দেবো, খুব তাড়াতাড়ি করে দেবো, 6 মাসের মধ্যে করে দেবো। তাহলে 12 বছর ধরে হলো না কেন? প্রশ্নটা এটাই। 12 বছর ধরে যখন গ্রামবাসীরা তাদের এই চাহিদাটুকু নিয়ে, যে সেখানে প্রসূতি রুগী থেকে শুরু করে যে কোনো রুগী তারা যাতায়াত করতে পারে না, চরম অসুবিধার মধ্যে পড়তে হয়, কিন্তু যেতে পারছে না, সেটা হলো না কেন? এই প্রশ্নটাই তারা তুলেছে এবং দেওয়ালের দিক থেকে যাওয়াতেই তারা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছে, পথে নামতে বাধ্য হয়েছে। রাস্তা না হলে তাদের আন্দোলন আরো তীব্রতর হবে বলে জানিয়ে দিয়েছে তারা। ধন্যবাদ দেবাশিস।